নম্বর অর্ডারটা দেয়া হয়েছে, যদিও এটা প্র্যাকটিক্যালি খুব ইউজ করে না আমাদের জাজরা। আমাদের জাজরা 10-এর আগে 14-তে চলে যায় অর্ডার। তো 10 নম্বর অর্ডারের মূল কাজ হচ্ছে তোমার যখনই পার্টিরা সামনে চলে আসবে তোমার, দেন যেটা করবে সেটা হলো দুই পার্টি যখন উপস্থিত থাকবে তখন দুই পার্টিকে জিজ্ঞাসাবাদ করবে আমাদের আদালত। জিজ্ঞাসাবাদ করে তোমার ওই মামলার মূল জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। বুঝা গেল? এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের 10 নম্বর অর্ডারের। বুঝছো জয়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের কাছে কি বিচার প্রক্রিয়া বইটা আছে? কিনছো তোমরা? স্যার ইংলিশ ভার্সনটা আছে আমার কাছে। স্যার আমার কাছে বাংলাটা আছে, ইংলিশ নাই। আচ্ছা, বুঝতে পারছি। বাংলাও যদি না থাকে আমি বাংলা এখানে একটা ছবি দিয়ে দেবো তোমাদের, পুরো অর্ডারটার ছবি দিয়ে দেবো, তাহলে তোমরা মামলা স্থগিতকরণ কোডের ধারা 10, এটা না, এটা না, আমি তোমাদের এই 10 নম্বর অর্ডারের উপরে একটা ছবি আছে, এক পেজের, বেশি বড় না, একটা ছবি আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এটা ছবি আমি দিয়ে দেবো, 10 এবং 14 একসাথে পড়তে হয় যদিও, আমি ছবি দিয়ে দিলে তোমরা ওইখান থেকে পড়ে নিও। আচ্ছা, যাই হোক, এখন প্রশ্ন উঠতেছে যেটা, সেটা হলো প্রথম হিয়ারিং এর দিন আদালত আসলে কি করবে, ঠিক আছে? এই যে দেখো, এট দ্য ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট, প্রথম হিয়ারিং এর দিন দ্য কোর্ট শ্যাল, কোর্টের কাজ কি হবে? ascertain from each party or his pleader whether he admits or denies such allegation of the fact as are made in the plaint or written statement। তার মানে মামলার প্রথম হিয়ারিং এর দিনেই আদালত দুই পার্টিকে জিজ্ঞেস করবে যে আপনি, দাঁড়াও এখানে তোমার ওই ইয়েটা একটু অফ করি, স্ক্রিনশটটা অফ করি আমার ওই ল্যাপটপে। আচ্ছা, তার মানে প্রথমত আদালত প্রথম হিয়ারিং এর দিনই দুই পার্টিকে কি জিজ্ঞেস করবে জয়, যে আপনি কি এই অংশগুলো আচ্ছা দেখো একটা জিনিস দেখো, আমরা যখন পড়ছিলাম প্রথমে তো প্লেন্ট পাঠানো হয়, প্লেন্ট জমা দাও তুমি, জমা দেওয়ার পরে যখন তোমার কাছে সমন পাঠানো হয় তখন সমনের ভিতরে কি থাকে জয়? প্লেন্টের একটা কপি থাকে না, যাতে করে তুমি রিটেন স্টেটমেন্ট, প্লেনের একটা কপি থাকে স্যার। হ্যাঁ রিটেন স্টেটমেন্ট লিখতে পারো। আচ্ছা, তুমি রিটেন স্টেটমেন্ট যখন লেখো তখন তুমি কি করতে পারো বলো তো? অ্যাডমিট করতে পারো না অনেক জিনিস। ভালো হয়। বুঝি না তোমার কথা। বললাম স্যার আপনি ক্যামেরা অন করে কথা বললে ভালো হয়। হ্যাঁ, ক্যামেরা অন করবো, এই যে আমি ক্যামেরা অনের দিকে যাচ্ছি। তো এখন যেটা বলতেছি সেটা হলো রিটেন স্টেটমেন্ট যখন লিখো তুমি, তুমি কি করতে পারো? তুমি কিছু কিছু অংশ অ্যাডমিট করতে পারো আর বাকি অংশ ডিনাই করতে পারো, অথবা তুমি পুরোটাই স্পেসিফিক ভাবে ডিনাই করতে পারো, পারো না? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো আমরা এটাই তো দেখছিলাম যে আপনি যদি, বুঝি নাই, আপনার প্রশ্নটা বুঝি না, আরেকবার বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যখন তুমি তোমার রিটেন স্টেটমেন্ট লিখবা তখন আমরা দেখছিলাম যে তুমি রিটেন স্টেটমেন্টের ভিতরে যদি স্পেসিফিক ভাবে ডিনাই না করো তাহলে ধরা হবে তুমি কি করছো, অ্যাডমিট করছো, তাই না? জি স্যার। এটা পড়ছি না? তার মানে আমাদের জয় যদি কোনো একটা অ্যালিগেশন দেয়, সেই অ্যালিগেশনটা তোমাকে স্পেসিফিক ভাবে কি করতে হবে, ডিনাই করতে হবে। আর যদি ডিনাই না করো আইন ধরে নেবে বা কোর্ট ধরে নেবে তুমি ওই অংশটুকু অ্যাডমিট করছো বা স্বীকার করছো। এখন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো এই স্বীকারোক্তি যদি তুমি দাও বা অ্যাডমিট যদি তুমি করে ফেলো তাহলে সেইটার উপরে আর কোনো ইস্যু তৈরি হবে না। কারণ ইস্যু তখনই তৈরি হয় যখন আমাদের একজন দাবি করে আর আরেকজন কি করে সেটাকে নাকচ করে দেয়, তখনই সেটার উপর ইস্যু তৈরি হয়। এখন মনে করো সোনিয়া 3টা জিনিস দাবি করছে, জয় সেখানে 2টা জিনিস অ্যাডমিট করছে আর একটা জিনিসকে ডিনাই করছে, তাহলে ইস্যু কয়টা হবে এখানে? স্যার একটা ইস্যু হবে। তো এই ইস্যু যাতে কমানো যায় এই জন্যই মূলত 10 নম্বর অর্ডারটা আসছে। কারণ দেখো তোমার প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট পড়েই কিন্তু আদালত ইস্যু গঠনে চলে যাইতে পারতো, কারণ প্লেইন্টের ভিতরে তোমার দাবি আছে, রিটেন স্টেটমেন্টের ভিতরে অপর পক্ষের ডিনায়াল আছে। তাহলে দুইটা যদি পাশাপাশি বসায় তাহলে আমি কি পেয়ে যাবো? আমি ইস্যু পেয়ে যাবো না? পাবো কি পাবো না বলো? হ্যালো, কথা বলো না কেন? পাবো স্যার, ডিনাই করলেই তো ইস্যু হয়ে যাবে। হ্যাঁ, ইস্যু হয়ে যায়। এখন আদালত যেটা করবে সেটা হলো এইটা দেখার পাশাপাশি তোমার ওই প্রথম যেদিন হিয়ারিং হবে ওই দিন দুই পার্টিকে আবারও জিজ্ঞাসাবাদ করবে যে এই বিষয়গুলো কি আপনি অ্যাডমিট করতেছেন কিনা। যদি আরো এক্সট্রা কোনো জিনিস অ্যাডমিট করে নেয় পার্টিরা তাহলে সেই বিষয়টাকেও ইস্যু থেকে বাদ দেবে, যাতে করে ইস্যু কমাই ফেলা যায়। এই জন্য মূলত 10 নম্বর অর্ডার টানা হয়েছে। এবার বুঝছো তোমরা 10 নম্বর অর্ডারের মূল কাজ কি?
স্যার এইখানে আম, বলো। এটার পর 10 নম্বর অর্ডারের পর হচ্ছে ইস্যু ফ্রেম করা হবে। হ্যাঁ, আগে 10 নম্বর অর্ডারটা আমাদের দেখতে হবে, দেখার পরে 14 নম্বর অর্ডারটা মিলাই পড়তে হবে এটার সাথে, বুঝছো? মানে ইস্যু ফ্রেম হয় বেসিক্যালি 14 নম্বর অর্ডারের আগে। তো এখন তাহলে 10 নম্বর মানে প্রথমত যখন তোমার দুই পার্টি হেয়ার উপস্থিত হয়েছে এবং দুই পার্টির প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট পাওয়া গেছে, তখন আদালত চাইলে প্লেইন্ট এবং রিটেন স্টেটমেন্ট দেখেই ইস্যু গঠন করে ফেলতে পারতো। কিন্তু এখানে আমাদের কোডের ভিতরে আরো একটা অর্ডার লাগাই দিছে, যেই অর্ডারটা দ্বারা আমরা যেটা করতে পারি সেটা হলো তোমার ইস্যুকে আরো কমাই ফেলতে পারি। কি করে ফেলতে পারি? আরো কমাই ফেলতে পারি। যত কম ইস্যু হবে তত তাড়াতাড়ি বিচার হবে, তাই না? যত কম তত কম প্রবলেম, তত দ্রুত সমাধান। বুঝা গেছে? আচ্ছা, এই জন্যই মূলত আমাদের 10 নম্বর অর্ডার। তো প্রথমত তোমরা যেটা দেখলা সেটা হচ্ছে আমাদের রুল 1-এ যেটা বললো সেটা হলো প্রথম হিয়ারিং এর দিনে আদালত অ্যাসার্টেইন করবে প্রতিটা পার্টির কাছ থেকে যে আপনি কি যে অ্যাডমিশন গুলো দিচ্ছেন এই অ্যাডমিশন গুলো কি অ্যাডমিট করতেছেন আদৌ, বা এই ডিনায়াল গুলো দিচ্ছেন এই ডিনায়াল গুলো কি আদৌ ডিনাই করেন নাকি অ্যাডমিট করেন। ঠিক আছে, বুঝছো? এবং আদালত আদালত কি করবে, যদি তুমি অ্যাডমিট করো তাহলে সেই অ্যাডমিশনটাকে কি করবে, রেকর্ড করবে বা লিখবে যে হ্যাঁ অমুক জন এই জিনিসটা অ্যাডমিট করছে। তাহলে আমার আর এই জায়গায় কি করতে হবে না, ইস্যু ফ্রেম করা লাগবে না। বুঝছো জয়? জি হ্যালো। স্যার, স্যার শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যায়? স্যার আপনাকে শোনা যাচ্ছে স্যার। দেখতেও পাবা, দাঁড়াও, ক্যামেরা অন হচ্ছে। ওকে, তাহলে তোমরা ইস্যু ইস্যু যাতে কমানো যায় এই জন্যই মূলত আমাদের কি করা হয় বলতো, 10 নম্বর অর্ডারটা ফ্রেম করে রাখছে আমাদের কোডের ভিতরে। তো প্রথমত যেটা আমরা দেখলাম, তাহলে আদালত প্রথম হিয়ারিং এর দিনই দুই পার্টিকে জিজ্ঞেস করবে আপনি এগুলোকে ডিনাই করতেছেন বা অ্যাডমিট করতেছেন কিনা, এন্ড দেন ওইটার উপর বেস করে তোমার হচ্ছে আদালত ডিসিশনের দিকে যাবে আস্তে আস্তে। আচ্ছা, 1 নম্বর রুল তো বুঝছো নাকি? জি স্যার, বুঝতে জয়, পারছি। বুঝছো? জি স্যার। Very good. The camera is not working. Okay. ওকে, এবার বোধহয় আমাকে দেখা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। তোমরা বোধহয় স্ক্রিনও দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? না স্যার, এখনো না ক্লিয়ার স্যার, আসে না। স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আসবে আসবে, স্ক্রিন আসবে। ওকে, তো এখন তাহলে আমরা 1 নম্বর রুলটা দেখছো এবং এখন অন হয়েছে না সবকিছু? জয়, এভরিথিং ইজ ওকে? ওকে, এবার 2 নম্বরটা দেখি। হ্যাঁ, ওরাল এক্সামিনেশন অফ পার্টি or companion of party.
তো এখন দেখো, এখন অলরেডি যখন তোমার দুই পার্টি হাজির হয়েছে তখন আমরা দেখলাম যে আসলে আদালতের মূল উদ্দেশ্য কি সেটা রুল 1-এ বলা আছে, যে দুই পার্টিকে কিভাবে ইস্যু কমাই ফেলা যায়, এটা মূলত এই অর্ডারের কাজ। তো ইস্যু কিভাবে কমাবে এই জিনিসটা নিয়ে আরো ফার্দার একটু আলোচনা আছে 2 নম্বর রুলের ভিতরে। বলতেছে যে এট দ্য ফার্স্ট হিয়ারিং অফ দ্য সুট, প্রথম দিন যেদিন হিয়ারিং হবে, দেখো এখানেও কিন্তু এট দ্য ফার্স্ট হিয়ারিং, ঠিক আছে? তো সবকিছু কিন্তু প্রথম হিয়ারিং এর দিনেই সব ঘটতেছে। অর এট এনি সাবসিকুয়েন্ট হিয়ারিং, দেখো 2 নম্বর রুলে কিন্তু আমরা একটু আগাই গেলাম। তাহলে 1 নম্বর রুলে শুধু দেখলাম যে আদালত প্রথম হিয়ারিং এর দিনই ঠিক করে ফেলবে যে তোমার কি, যে আপনি অ্যাডমিট করতেছেন কিনা বা ডিনাই করতেছেন কিনা, এবং যদি অ্যাডমিট বা ডিনাই করেন সেই জিনিসটাকে আদালত কি করবে, রেকর্ড করে রাখবে বা টুকে রাখবে। তো এটা 1 নম্বর রুলের কাজ। তার মানে অ্যাডমিশন অথবা ডিনায়াল নিয়ে কোশ্চেন হবে কত নম্বর রুলে? জয়, কত নম্বর রুলে? বা কেউ একজন বলো কত নম্বর রুলে? রুল 1 অর্ডার 10। রুল 1 অর্ডার 10। তার মানে মামলা যখন অলরেডি দুই পার্টি চলে আসছে, প্রথম হিয়ারিং এর দিনই যে আসলে কোন জিনিসটা তুমি অ্যাডমিট করলা, কোন জিনিসটা ডিনাই করলা, এই জিনিসটা নিয়ে আদালত তোমাকে কোশ্চেন করবে, দুই পার্টিকেই করবে। করার পরে 2 নম্বর রুলে যেটা বলতেছে সেটা হলো ওই দিনই আদালত যেটা করতে পারে, তোমাকে ওরালি এক্সামাইন করতে পারে। ওরালি এক্সামাইন মানে কি, তোমাকে মৌখিকভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, অথবা ওই দিন না করে আদালত একটা নতুন ডেট দিতে পারে, নতুন ডেট দিয়ে তোমার ওরালি এক্সামিনেশন করতে পারে। দেখো এক্সামিনেশনের উদ্দেশ্যটা কি একটু দেখো। at the first hearing of the suit or at any subsequent hearing, any party appearing in person or present in the court, or any person able to answer any material question relating to the suit by whom such party or his pleader is accompanied may be examined orally by the court, and the court may, if it thinks fit, put in course of the examination question suggested by either party. তাহলে দেখো এটা হচ্ছে মানে একটা প্রিলিমিনারি এক্সামিনেশন বলে এই জিনিসটাকে আদালত। হ্যাঁ, প্রিলিমিনারি এক্সামিনেশন মানে হচ্ছে দুই পার্টি উপস্থিত হয়েছে, দুই পার্টি উপস্থিত হওয়ার পর আদালতের কাছে মনে হচ্ছে এদেরকে একটু বাজায় দেখি আসলে মামলার বিষয়াদি কি। এখানে কিন্তু একদম ফ্যাক্টের ভিতরে ঢুকতেছে না, ফ্যাক্টের ভিতরে ঢুকতেছে না। তোমরা দুইজন হাজির হইছো, হাজির হওয়ার পরে আদালত প্রথমে জিজ্ঞেস করবে এই আপনি তো প্লেন্টের ভিতরে এই জিনিসগুলো লিখছেন, ডিফেন্ডেন্টকে জিজ্ঞেস করবে আপনি তো এই জিনিসগুলো ডিনাই করছেন বা এই জিনিসগুলো অ্যাডমিট করছেন, সব ঠিকঠাক আছে নাকি আরো কিছু অ্যাডমিট করেন। বলার পরে আদালত ওই জিনিসটা রেকর্ড রাখবে। রেকর্ড রাখার পর আদালত ওই দিনই তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, আচ্ছা বলেন তো এই যে এই জিনিসটা লিখছেন, এই জিনিসটা কি আপনাকে মনে হয় যে আদৌ আপনি এই জিনিসটা ঠিকঠাক লিখছেন কিনা। অথবা বলতে পারে অপর পার্টি, মনে কর সাপোজ অপর পার্টি মানে কি, প্লেন্টিভকে জিজ্ঞেস করতেছে, ডিফেন্ডেন্ট আবার আদালতকে বলল মোহাম্মদ আদালত উনি কিন্তু এই কথা বলছেন প্লেন্টের ভিতরে, আপনি একটু জিজ্ঞেস করেন যে আসলে এই কথাটা উনি কেন লিখলেন। এখানে আদালত পক্ষে তো আসলে প্লেন্টিভ ডিফেন্ডেন্ট কথা বলতে পারে না, পারে না, এখানে আদালতের থ্রু দিয়ে কথা বলতে হয়। তো আমাদের অপর পার্টি যদি কোনো কোয়েশ্চেন করার জন্য সাজেস্ট করে আমাদের আদালতকে, সেই কোয়েশ্চেনটাও তোমার এই স্টেজে করতে পারবে। তো এটা কবে করতে পারে এই জিনিসটা, এই ওরাল এক্সামিনেশনটা প্রথম হিয়ারিং এর দিনেও করতে পারে, অথবা আদালতের কাছে যদি মনে হয় যে আজকে প্রথম হিয়ারিং এর দিনে এই ওরাল এক্সামিনেশনের সময় আমার হাতে নেই, সে একটা ফার্দার ডেট দিয়ে দেবে, বলবে অমুক দিন আসেন আপনারা সবাই, আপনাদের আমরা ওরালি এক্সামাইন করব, মামলার বিষয়াদি সম্পর্কে আমি একটু কি করব, নলেজ নেব। বুঝা গেল? বুঝছো তোমরা? হ্যালো, জি স্যার। তার মানে স্যার হচ্ছে ফার্স্ট হিয়ারিং এর দিনে চাইলে তিনি এগুলা করতেও পারে, আবার উনি ফার্দার কোনো ডেটও দিতে পারে। তবে ফার্স্ট হিয়ারিং এর দিনে অবশ্যই তোমাকে অ্যাডমিশন অথবা ডিনায়াল নিয়ে প্রশ্ন করতে হবে, এটা আইনের অংশ। অ্যাডমিশন অথবা ডিনায়াল নিয়ে ফার্স্ট হিয়ারিং এর দিনেই প্রশ্ন করতে হবে, কিন্তু ওরাল এক্সামিনেশনের যে বিষয়টা এটা ফার্স্ট হিয়ারিং এর দিনেও হতে পারে, পরের হিয়ারিং এও হতে পারে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার দেখো, the substance of the hearing examination shall be reduced to writing by the judge and shall form the part of the record। মানে ওই এক্সামিনেশনে যে কথাগুলো আসছে, যে কোশ্চেন করছে এবং যে অ্যান্সার আসছে ওইটার একটা রেকর্ডেড ভার্সন থাকবে, মানে ছোট করে আদালত সেটা রেকর্ড করে রাখবে। আচ্ছা, এই 4 নম্বর রুলটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রিলিতে প্রশ্ন হয় বারবার। হ্যাঁ, কনসিকুয়েন্স অফ রিফিউজাল অর ইনএবিলিটি অফ প্লিডার টু অ্যান্সার, এটা থেকে বারবার প্রশ্ন হয় পরীক্ষায়, এই জায়গা থেকে তোমরা একটু দেখো।
হোয়ার দ্য প্লিডার মানে কি বলতো? প্লিডার মানে হচ্ছে তোমার উকিল আর কি বেসিক্যালি। তো যখন আদালত প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর উকিল দিচ্ছে না। হোয়ার দ্য প্লিডার অফ এনি পার্টি হু অ্যাপিয়ার্স বাই প্লিডার মানে কি? মানে হচ্ছে মনে করো যে নর্মালি কি হয়, আমরা তো সবাই উকিল দ্বারাই অ্যাপিয়ার করি, তাই না? আমরা কি নিজে নিজে অ্যাপিয়ার করি আদালতে? আমরা তো কোনো না কোনো উকিল আমাদের রিপ্রেজেন্ট করে। তো সাপোজ যখন তোমার উকিল থাকবে এবং তোমার উকিলকে যদি প্রশ্ন করে, তাহলে তোমার উকিল যদি কোয়েশ্চেনের অ্যান্সার না দেয়, মনে করো আদালত ওই যে প্লেন দেখে দেখে জিজ্ঞাসাবাদ করতেছে যে আসলে এই জিনিসটা কেন লিখছেন বা কিসের জন্য লিখছেন, এক্সামিনেশন করতেছে যখন। তো এই যে দেখো, হোয়াট দ্য প্লিডার অফ এনি পার্টি হু অ্যাপিয়ার্স বাই প্লিডার অর এনি সাচ পারসন অ্যাকম্পানিড বাই প্লিডার অ্যাজ ইজ এভার, তো রিফিউজ মানে তাকে কোয়েশ্চেন করা হয়েছে, সে উত্তর দিচ্ছে না, অথবা ইজ আনএবল টু অ্যান্সার এনি ম্যাটেরিয়াল কোয়েশ্চেন রিলেটিং টু দ্য সুট। ম্যাটেরিয়াল কোয়েশ্চেন জিনিসটা একটু বুঝতে হবে তোমাদের। ম্যাটেরিয়াল কোয়েশ্চেন মানে হচ্ছে এমন কোয়েশ্চেন যেটা আসলে মামলার মূল বিষয়বস্তু, মানে আসলে এই কোয়েশ্চেনটা ভ্যালিড কোয়েশ্চেন, উল্টাপাল্টা কোয়েশ্চেন করতেছে না। এখন মনে করো জিজ্ঞেস করলো যে আপনার মক্কেলের ইনকাম কত, সাপোজ জিজ্ঞেস করলো যে আপনার মক্কেলের ইনকাম কত। এখন এই ইনকামের সাথে মনে করো একটা কি বলে টাকার মামলার ম্যাটেরিয়াল সম্পর্ক থাকতে পারে, ঠিক আছে? ইনকামের সাথে টাকার মামলার ম্যাটেরিয়াল সম্পর্ক থাকতে পারে, কারণ তুমি আসলে কত ইনকাম করো এটা দ্বারা ডিটারমাইন করা যেতে পারে তোমার তোমার চাহিদা কত, তোমার অভাব কত, করা যেতে পারে না? তো আদালত হঠাৎ করে যদি জিজ্ঞেস করে যে আপনার মক্কেলের ইনকাম কত, সেই কোয়েশ্চেনটা আসলে ম্যাটেরিয়াল হয়ে যাইতে পারে কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে ম্যাটেরিয়াল নাও হতে পারে। সাপোজ মামলাটা হচ্ছে তোমার কি বলে একটা ইয়ের মামলা, তোমার জমি কেড়ে নিছে, তো সেই ধরনের মামলা, সেখানে ইনকাম জিনিসটা ম্যাটেরিয়াল নাও হইতে পারে, যে আপনার মক্কেল মাসে কত টাকা ইনকাম করে, দ্যাট ইজ নট এ ম্যাটেরিয়াল কোয়েশ্চেন। তো এখন কিছু কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়াল এই জয় নেটওয়ার্ক স্যার নেটওয়ার্কে খুব ইস্যু করতেছে। এখন ইস্যু করতেছে না, হঠাৎ করে নট রেসপন্ডিং। স্যার আপনি কথা বলতে বলতে আটকায় গেছিলেন হঠাৎ করে। এখন এখন কি রেসপন্ড করে? স্যার রেসপন্স করে স্যার, কিন্তু মাঝে মাঝে আটকায় যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো এখন তাহলে। এখন তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো যে যখনই তুমি ফার্স্ট হিয়ারিং এর দিনে গেলা, তোমাকে অবশ্যই একটা জিনিস জিজ্ঞেস করবে যে আপনি অ্যাডমিট করেন বা ডিনাই করেন কিনা। তো ফার্স্ট হিয়ারিং এর পরে ওই দিনই জিজ্ঞাসাবাদ করতে পারে, ওরাল এক্সামিনেশন করতে পারে তোমাকে এবং অপর পার্টিকে, এবং ওরাল এক্সামিনেশনের সময় তোমার কে আদালত নিজে থেকে প্রশ্ন করতে পারে, অথবা অপর পার্টি থেকে যে কোয়েশ্চেন গুলো সাজেস্ট করা হয়েছে সেগুলো করতে পারে। এখন যে কোয়েশ্চেন গুলো করা হচ্ছে এই কোয়েশ্চেন গুলো দিতে যদি তুমি রিফিউজ করো, অথবা তোমার উকিল যদি না অ্যান্সার দিতে পারে, তখন তোমার আদালত যেটা করবে, দ্য কোর্ট যেটা করতে পারে সেটা হলো হিয়ারিংটাকে পিছাই দিতে পারে। হিয়ারিংটাকে প্রথম কাজ যেটা হবে সেটা হলো আদালত হিয়ারিংটা পিছাই দেবে, বলবে তাহলে একটা কাজ করেন, আপনি যেহেতু মামলা এখনো ঠিকঠাক প্রস্তুত করতে পারেন নাই, আপনি আরেকদিন একটা ডেট নেন, আপনি এসে ওই দিন যে কোয়েশ্চেন গুলো করবো, যে এক্সামিনেশনটা হবে, পারফেক্টলি অ্যান্সার যেন করে আসেন, বুঝে আসেন। এখন ওই যে ডেটটা আসবে, সাপোজ যে ডেটটার কথা আদালত দিল, তাকে টাইম দিল, ওই ডেটেও সে যদি অ্যান্সার না করতে পারে, তখন আদালত কি করতে পারে বলতো? তার এগেইনস্টে জাজমেন্ট দিয়ে দিতে পারে। তার এগেইনস্টে কি করতে পারে? জাজমেন্ট দিয়ে দিতে পারে। স্যার এই জাজমেন্টটা কি এক্সপার্টি হবে না না, নাকি? কেন এক্সপার্টি হবে? দুই পার্টি তো উপস্থিত এখানে। জি স্যার, দুই পার্টি তো উপস্থিত, বুঝতে দুই পারছি পার্টি স্যার। তো উপস্থিত এখানে, দুই পার্টি উপস্থিত। তো
এইটার উপর ভিত্তি করে আদালত জাজমেন্ট দিতে পারে, কারণ আদালতের কাছে মনে হবে যে আসলে ইনি তো ফ্রড মামলা করছে, আর তাকে ম্যাটেরিয়াল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে, সে কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারতেছে না, তার মানে কি করছে, ফ্রড মামলা করছে। এই জন্য প্রথম হিয়ারিং এ অথবা পরবর্তী হিয়ারিং এ আদালত যদি জিজ্ঞাসাবাদ করে, এক্সামাইন করে, এক্সামিনেশনের সময় অ্যান্সার না দিতে পারলে আদালত কি দিতে পারে বলতো, জাজমেন্ট দিতে পারে। এই জাজমেন্টের এগেইনস্টে তুমি কি করতে পারবা, আপিল করতে পারবা। এটা একটা আপিলেবল অর্ডার, বুঝা গেল কি? এটা আপিলেবল অর্ডার, যেমন অর্ডার 10 এর রুল 4 একটা আপিলেবল অর্ডার, এটা মাথায় রাখো তোমরা সব। এটা কিন্তু কোনো ডিক্রি না, এটা একটা আপিলেবল অর্ডার, বুঝছো? তাহলে স্যার অর্ডার 10 এর রুল 4 এর এটা হচ্ছে আপিলেবল অর্ডার 4 এর 2। 4 এর 2 এটা একটা আপিলেবল অর্ডার, বুঝছো? এটা একটা আপিলেবল অর্ডার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আদালত খুব দ্রুত একটা জাজমেন্ট দিয়ে দিতে পারে, সেটা হলো তুমি যদি ম্যাটেরিয়াল কোয়েশ্চেনের অ্যান্সার না দিতে পারো। যখন তোমাকে ওরালি এক্সামাইন করবে, ইফ ইউ ক্যান নট রিপ্লাই দ্য ম্যাটেরিয়াল অ্যান্সার্স or the reply to the questions of the material questions asked by the court, the judgment may be given on the basis of this failure. ঠিক আছে, এটা একটা অপশন আদালতের কাছে দেওয়ার। এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে অর্ডার 12। কত? অর্ডার 12 দেখা যায়? স্ক্রিন দেখো। না স্যার দেখা যাচ্ছে আচ্ছা না। দেখো, এবার দেখো। স্যার ডিসকভারি ইন্সপেকশন পড়াবেন না? না, ডিসকভারি ইন্সপেকশন ইম্পর্টেন্ট না। আচ্ছা। ডিসকভারি ইন্সপেকশনের উপরে ছোট একটা নোট দিয়ে দেবো, এটা দেখে নেব। ও আসে না, প্রশ্ন হয় না ওখান থেকে। স্যার কে অ্যাডমিশন পড়াবেন? এবার অ্যাডমিশন পড়বো আমরা। অ্যাডমিশন কখন কখন হয় এটা একটু দেখো তাহলে। হ্যাঁ, আমি তো অলরেডি তোমাদের একটা অ্যাডমিশনের উপায় বলে দিছি। সেটা কি বলো তো? তুমি তোমার প্লেন তো তোমার রিটেন স্টেটমেন্টের ভিতরে অ্যাডমিশন দিতে পারো, প্রথম কথা। স্যার দ্বিতীয় অ্যাডমিশন কথা, মানে স্বীকারোক্তি না? হ্যাঁ, স্বীকারোক্তি। অথবা তুমি যেটা করতে পারো সেটা হলো তোমার যে আদালত যখন তোমাকে ফার্স্ট হিয়ারিং এর দিন জিজ্ঞাসাবাদ করবে, ওই দিনও তুমি অ্যাডমিশন দিতে পারো। আচ্ছা, এখন অ্যাডমিশন কিভাবে দেয়া যায় এটা নিয়ে এখানে বলা আছে, দেখো। এই জিনিসটা এখানে বলা আছে, এই জিনিসটা থেকে বারবার প্রশ্ন হয়, এই জায়গা থেকে প্রশ্ন হয়, এই জায়গা থেকে। অর্ডার 12 এর রুল 6 থেকে প্রশ্ন হয়, এই জায়গা থেকে প্রশ্ন হয়, বারবার প্রশ্ন হয় এই জায়গা থেকে। ওকে, আচ্ছা। তো এখন দেখি আমরা। হ্যাঁ, এনি পার্টি টু এ সুট মে গিভ নোটিস by his pleading or otherwise in writing that he admits the truth of the whole or any part of the case of any other party. তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো যে যে কোনো পার্টি মামলার, সে তার প্লিডিং এর ভিতরে মানে কি, তুমি যদি প্লেইন্টিফ হও তোমার প্লেইন্টের ভিতরে লিখে রাখতে পারো, তুমি যদি ডিফেন্ডেন্ট হও তোমার ডিফেন্ডেন্টের যে রিটেন স্টেটমেন্ট ওইটার মধ্যে লিখতে পারো। তুমি তোমার প্লিডিং এর ভিতরে মামলার কোনো পার্টিকুলার ফ্যাক্টকে কি করতে পারো বলো তো, অ্যাডমিট করতে পারো। কি করা যেতে পারে জয়? অ্যাডমিট করা যেতে পারে, তুমি স্বীকার করে নিতে পারো, আর অ্যাডমিট করা যেতে পারে। স্বীকার করে নিতে পারো। আচ্ছা, স্বীকারোক্তিটা কিরকম হইতে পারে দেখো তো। মনে করো তুমি প্লেনটিভ কিভাবে স্বীকারোক্তি দেয়। প্লেনটিভ মনে করো সে একটা মামলা করতেছে, মামলা করার সময় তুমি কিন্তু যে কথাগুলো লিখতেছো এই কথাগুলা তোমার বিরুদ্ধে অ্যাডমিশন হয়ে যাইতে পারে না? তুমি লিখলা যে আমার নাম জয় ঘোষ, এটা কি একটা ফ্যাক্টকে অ্যাডমিট করা না? তুমি যে জয় ঘোষ এটাকে অ্যাডমিট করতেছো না তুমি? জি স্যার, আমি এটা স্বীকার করতেছি। স্বীকার করতেছি। তারপর লিখলা যে আমার নাম জয় ঘোষ, আমার সাথে সম্পর্ক কি বলে এক্স বা ওয়াই এর যে সম্পর্ক সেটা হচ্ছে চাচা ভাতিজা সম্পর্ক। তো ওয়াই কি করছে, ওয়াই হচ্ছে আমার জমিটা কেড়ে নিছে। এখন দেখো এই জায়গায় যদিও তুমি লিখছো জমি কেড়ে নিছে ওই লোক, কিন্তু এখানে তুমি দুইটা ফ্যাক্ট অ্যাডমিট করছো। এক হচ্ছে তোমার আর তার সাথে চাচা ভাতিজার সম্পর্ক, দুই হচ্ছে তোমার নাম জয় ঘোষ। তো তার মানে অ্যাডমিশন জিনিসটা আসলে প্রতিটা ফ্যাক্ট
প্রতিটা বক্তব্যই এক একটা ফ্যাক্ট, প্রতিটা ঘটনায় এক একটা ফ্যাক্ট। তোমার নাম জয় ঘোষ হওয়া একটা ফ্যাক্ট, তোমার সাথে তার একটা চাচা ভাতিজা সম্পর্ক হওয়া এটা একটা ফ্যাক্ট। তো তার মানে তুমি যেটা করতে পারো, তোমার প্লেইন্টের ভিতরেও অনেক ঘটনাকে অ্যাডমিট করে নিতে পারো, আর তার ডিফেন্ডেন্টের রিটেন স্টেটমেন্টের ভিতরেও অনেক ঘটনাকে কি করে নিতে পারে জয় বলো তো? অ্যাডমিট করে নিতে পারে। তোমার লেখার মাধ্যমেই তুমি অ্যাডমিট করে নিতে পারো। বুঝছো? এই অ্যাডমিশনটা কি শুধু রিটেনই হইতে হবে নাকি স্যার ওরালিও হইতে পারে? এটা তো রিটেন অ্যাডমিশন। না, এটা তো স্যার রিটেন অ্যাডমিশন বুঝতে পারছি, মানে কি নরমালি কি ওরালি অ্যাডমিশন হইতে পারে স্যার? ওরাল অ্যাডমিশন তো তুমি ওই যে যখন তোমাকে এক্সামাইন করতেছে তখনও তো তুমি ওরালি অ্যাডমিট। ওই যে রুল রুল 10 এ স্যার, সরি অর্ডার 10 এ যেটা আমরা দেখলাম এক্সামিন যখন করে আমাদেরকে, তখন স্যার ওটা ওরাল। হ্যাঁ ওইটা বুঝতে ওরাল, পারছি স্যার। ওটা ওরাল। ওই সময় ওরাল অ্যাডমিশন দিবা তুমি, ঠিক আছে? ওই সময় তুমি ওরাল অ্যাডমিশন দিতে পারো। আর রিটেন অ্যাডমিশনের প্রসেসটা আমাদের অর্ডার 12 এ বলা আছে যে তুমি যখন প্লেন্ট লিখতেছো তখনই তুমি অ্যাডমিট করতে পারো অনেক কথাবার্তা, যখন অথবা তুমি যখন রিটেন স্টেটমেন্ট লিখতেছো তখন তুমি অ্যাডমিট করতে পারো অনেক কথা। বুঝছো? বুঝে গেল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, গেল। তারপরে নোটিস টু অ্যাডমিট ডকুমেন্টস, এটা দেখি আমরা একটু। ইদার পার্টি মানে দুই পার্টি, মানে প্লেনটিপও করতে পারে ডিফেন্ডেন্টও করতে পারে। প্লেনটিপ অথবা ডিফেন্ডেন্ট কি করতে পারে, অপর পার্টিকে অ্যাডমিট করার জন্য একটা নোটিশ দিতে পারে। মানে বিষয়টা একটু দেখো, বিষয়টা হচ্ছে এরকম, তোমার মামলা শুরু হয়ে গেছে অলরেডি। মামলা শুরু হওয়ার পরে এক পার্টি অপর পার্টির বিরুদ্ধে মামলা করছে। তো প্লেনটিপ যেটা করতে পারে সেটা হলো, অথবা ডিফেন্ডেন্ট যেটা করতে পারে, সে বলতে পারে অপর পার্টিকে একটা নোটিশ দিতে পারে, লিখিত একটা নোটিশ দিতে পারে যে আগামী 15 দিনের মধ্যে আপনি একটা কাজ, আপনি এই যে ডকুমেন্টটা, এই যে দলিলটা, হ্যাঁ, একটা নোটিশ দেবে। নোটিশ দেওয়ার পরে বলবে যে এই যে দলিলটা আছে, এই দলিলের যে লেখাটা আছে, এই বক্তব্যটা আছে। সাপোজ জয়ের সুমি সিংহের বিরুদ্ধে মামলা করছে, তো জয় শিমুর কাছে একটা দলিল পাঠাবে। দলিলটা হইতে পারে যে, মনে করো আই ডোন্ট নো কিসের দলিল, যে কোনো একটা দলিল হইতে পারে। সাপোজ মনে করো জয় তার বইয়ের এগেইনস্টে মামলা করছে। এখন জয়ের কাছে একটা ইয়ে আছে, কি বলে, একটা তোমার হচ্ছে কাবিননামা ডকুমেন্ট আছে। এখন মেয়ের কাছেও একটা কাবিননামা আছে। এখন জয়ের যে কাবিননামা ওইটাতে লেখা আছে যে দেনমোহরের পরিমাণ 3 লক্ষ টাকা, আর মেয়ের কাছে যে কাবিননামা ওইটাতে লেখা আছে যে দেনমোহরের পরিমাণ 15 লক্ষ টাকা। এখন কোনো না কোনোটা তো ফ্রড, তাই না? কোনো না কোনোটা তো নকল, প্রথম আসল তো আলাদা। তো এখন জয় যেটা করতে পারে সেটা হলো, অথবা মেয়ে যেটা করতে পারে, অপর পার্টিকে একটা নোটিশ দিতে পারে 15 দিনের, যে আপনাকে আমি যে নোটিশটা দিচ্ছি, এই যে দেখেন এই যে ডকুমেন্টটা, এই ডকুমেন্টটা যে সত্য এটা আপনি স্বীকার করে নেন। আপনি যদি স্বীকার করে নেন তাহলে কি হবে বলো তো, মামলার ইস্যু তৈরি হবে না। আর ইস্যু যদি না হয় তাহলে প্রথম হিয়ারিং এর দিনে আদালত বিচারে করে দিতে পারবে। বুঝছো এবার ব্যাপারটা? এখন কথা হলো, এই এইটাতে একটা ব্যাপার আছে, এটাতে যদি তুমি স্বীকার না করো তাহলে এই ডকুমেন্টটা প্রমাণ করার জন্য যে খরচটা হবে সেই খরচটা তোমাকে বহন করা লাগতে পারে। তো এটা তোমার একটা প্রবলেম। এই জন্য ব্যাপারটা একটু বোঝো যে মামলা শুরু হয়ে গেছে, এক পার্টি অপর পার্টিকে তার কাছে থাকা কোনো ডকুমেন্টের ভেতরে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টটা যে সত্য এটা স্বীকার করে নেওয়ার জন্য অপর পার্টিকে একটা নোটিশ দিতে পারে যে আপনি স্বীকার করেন যে এই ডকুমেন্ট আসলে সত্য। অপর পার্টি সেটা ডিনাই করতে পারে, সে বলতে পারে যে না, আমি তো স্বীকার করবো না, এটা তো আসলে সত্য না। তখন তো এখন প্রশ্ন উঠবে যে আসলে সত্য কোনটা। এখন এই প্রশ্নের অ্যান্সার করতে হলে আদালতে সময় যাবে, দুই পার্টির সময় যাবে। তো এই যে সময়টা, এক্সট্রা যে টাইমটা, এই টাইমটা লাগতো না যদি তুমি স্বীকার করে নিতা। আর দ্বিতীয় কথা, যদি সত্য না হয় তাহলে তো তুমি স্বীকার করবা না। এখন তোমার ভিতরে যে কনফিডেন্স আছে এটা সত্য না, তাই না? এখন প্রশ্ন হলো, যদি প্রমাণ হয়ে যায় যে আসলে এটাই সত্য, তাহলে তোমার কারণে কি হয়েছে বলতো? আদালত ওইটার উপরে সত্যতা পাই নাই, তুমি স্বীকার করে নিতে পারতা আগেই, তুমি ডিনাই করছো, তারপরে এখন প্রমাণ হচ্ছে যে এটাই সত্য। তাহলে এখন যে খরচটা সেটা তোমাকে বহন করা লাগবে। বুঝছো? এখন মামলার শেষে আমরা জানবো সেকশন 35, 35A, 35B এই জিনিসটা আমরা পড়বো আমরা। তখন দেখবো যে মামলার শেষে আদালত তোমার কস্ট বা খরচ দিতে পারে, যে আসলে যে পার্টি মামলা করছে ওই পার্টির অনেক খরচ হয়েছে মামলা করতে। এখন যেহেতু ওই বিরুদ্ধে মামলা করছে, এখন ওর কারণেই তো ওই মামলাটা করা লাগলো। এখন ওই ব্যক্তিকে আদালত বলতে পারে তোমাকে মামলা করতে হয়েছে, ওর খরচ তুমি ওকে শোধ করো। এই টাইপের কথাবার্তা বলে আদালত, ঠিক আছে? উইথ কস্ট লিখে দেয়। তো তার মানে কি, খরচ বহন করতে হবে ডিফেন্ডেন্টকে এখানে।
সো যাতে করে এই যে ব্যাপারটা দেখো, প্লেনটিভ হচ্ছে জয়ের ওয়াইফ, সে জয়ের এগেইনস্টে মামলা করলো এবং বললো এবং সাথে একটা নোটিশ দিল 15 দিনের যে আপনি এত তারিখের ভিতরে এই জিনিসটা স্বীকার করে নেন। যদি স্বীকার না করেন তাহলে কিন্তু মামলা চলতে থাকবে, মামলার যে খরচ সেই খরচ কিন্তু আপনাকে বহন করা লাগতে পারে পরবর্তীতে, কারণ আপনার কারণেই মামলাটা লেন্দি হলো। বুঝছো জয়? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখো নোটিস টু বি টু অ্যাডমিট ডকুমেন্ট শ্যাল বি ইন ফর্ম নম্বরটি, এটা দরকার নেই আমাদের। হ্যাঁ, তাহলে দেখো 2 নম্বর রুলে যেটা বললো সেটা হচ্ছে নোটিস টু অ্যাডমিট ডকুমেন্ট, আর 4 নম্বর হচ্ছে নোটিস টু অ্যাডমিট ফ্যাক্টস। একটু বোঝো ব্যাপারটা। নোটিস টু অ্যাডমিট ডকুমেন্ট 2 নম্বরে বললো যে আপনার কাছে নোটিশ পাঠাবে এবং নোটিশ পাঠানোর 15 দিনের মধ্যে আপনাকে একটা ডকুমেন্ট বলবে যে এই ডকুমেন্টটা আপনি স্বীকার করে নেন যে এই ডকুমেন্টটা সত্য, পুরো পুরো দলিল স্বীকার করার জন্য বলবে। আর 4 নম্বরে হচ্ছে ফ্যাক্ট, ফ্যাক্ট মানে তো ঘটনা, পার্টিকুলার কোনো ঘটনা স্বীকার করার জন্য 4 নম্বর রুলে আলোচনা করা আছে। এটা তোমরা একটু দেখে নিও নিজে নিজে, ঠিক আছে? তো যেমন স্যার আমার থেকে জমিটা কেড়ে নিছে, এটা একটা ফ্যাক্ট, এই ঘটনাটা স্বীকার করার জন্য বলতে পারে। বলতে পারে। কিংবা হচ্ছে আমার সাথে তার বিয়ে হয়েছিল, এই বিষয়টাও স্যার একটা ফ্যাক্ট, এটার জন্য বলতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে পারে, ঠিক আছে? এবার এই যে দেখো 6 নম্বরটা একটু দেখো, এটা ইম্পর্টেন্ট। এনি পার্টি মে at any stage of the suit where admissions of facts have been made either on the pleadings or otherwise, মানে দেখো যদি আমাদের প্লিডিং তো বুঝতেছো, এই যে প্লিডিং এর মাধ্যমে তুমি অ্যাডমিট করতে পারো, আছে না এখানে দেখো, প্লিডিং এর মাধ্যমে তুমি অ্যাডমিট করতে পারো, অথবা তুমি নোটিশ জি স্যার, রুল একে করতে পারো, অথবা নোটিশ দিলে তুমি ফ্যাক্ট অ্যাডমিট করতে পারো। তো যেভাবে হোক না কেন তুমি যদি অ্যাডমিট করে ফেলো, জয় সাপোজ অ্যাডমিট করছে, এখন জয়ের ওয়াইফ একটা কাজ করতে পারে, এখানে জয়ের ওয়াইফ যেটা করতে পারে, অ্যাপ্লাই টু দ্য কোর্ট ফর সাচ জাজমেন্ট অর অর্ডার অ্যাজ আপন সাচ অ্যাডমিশন হি মে বি এন্টাইটেলড টু without waiting for the determination of any other question between the parties, and the court may upon such application make such order or give such judgment as the court may think fit। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে মনে করো একটা মামলাতে 4-5টা ইস্যু থাকতে পারে, 4-5টা ঘটনা থাকতে পারে। তো আমাদের জয়ের ওয়াইফ সেখানে 2টা ইস্যুতে জয়ের কাছ থেকে অ্যাডমিশন পেয়ে গেছে। জয় একটা অ্যাডমিশন দিছে সেটা তার প্লিডিং এর ভিতরে, রিটেন স্টেটমেন্টের ভিতরে, আর একটা অ্যাডমিশন দিছে ওই যে জয়ের কাছে নোটিশ পাঠাইছিল ওই নোটিশের উপর ভিত্তি করে। বাট বাকি 2টা কোশ্চেন এখনো ডিটারমাইন করা যায় নাই। তো এখন যেটা হবে সেটা হচ্ছে জয়ের ওয়াইফ যেটা করতে পারে, আদালতের কাছে একটা মামলা দিতে পারে, একটা অ্যাপ্লিকেশন দিতে পারে যে আমার স্বামী যেহেতু 2টা বিষয় অ্যাডমিট করে নিছে, আপনি এই 2 বিষয়ের উপরে আলাদা করে একটা জাজমেন্ট দিয়ে দেন, আর বাকি যে 2 বিষয় আছে ওই 2 বিষয়ের আলোচনা যেন থাকে, ওটা আমি লড়বো, সমস্যা নেই, বাট এই 2 অংশের উপরে জাজমেন্ট দিয়ে যতটুকু আমার রাইট সেই রাইটটা আপনি ডিটারমাইন করে দেন। বুঝছো জয়? জি স্যার, বুঝতে পারছি। মানে যেইটুকুনি অ্যাডমিট করছে ওইটুকুনির উপর আর কি জাজমেন্টের জন্য বলতে পারে, একটা অ্যাপ্লিকেশন করতে পারে। ইয়েস, ওইটুকুনের উপরে জাজমেন্টের উপর বলতে পারে। তাহলে এখানে একটা জাজমেন্ট দেওয়ার সুযোগ আছে না, আছে কি নাই? জি স্যার, সুযোগ আছে স্যার। এবং এটাও একটা আপিলেবল অর্ডার, এটা এগেইনস্ট আপিল করা যায়, ঠিক আছে? তার তাহলে কি এটাও হচ্ছে ওই যে 43-এর 1 নাম্বার রুলের ভিতরে আছে? হ্যাঁ হ্যাঁ, এখানে বলা আছে এটা সম্বন্ধে আপিল করতে পারবে। ঠিক আছে, আপাতত এতটুকুই জানো। 2টা অর্ডার আজকে পড়া হলো, কালকে 14 পড়বো, 15 একটু পড়বো, 17 পড়বো, ঠিক আছে? এই 3টা অর্ডার পড়ে নেবো কালকে ইনশাআল্লাহ আমরা। এখন ফার্স্ট আগাবে পড়াশোনা, ছোট ছোট অর্ডার সব, ওকে? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তবে আজকের মধ্যে এখানেই, কালকে ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে, ওকে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম।